শেখ হাসিনার অপর নামই বাংলাদেশ হয়ে গেছে। আপনি যদি মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন, আপনি যদি অসাম্প্রদায়িক চেতনার কথা বলেন, আপনি যদি বঙ্গবন্ধুর যে আদর্শের ভিত্তিতে দেশ পরিচালিত করে একটা দেশের মানুষ যেই ধরনের উচ্চতায় গিয়েছিল, আজকে সবগুলো ভুলুণ্ঠিত হয়ে গেছে। আজকে এই বিষয়গুলো সবকিছুই সব বাংলাদেশের মানুষ এই সবকিছুই শেখ হাসিনার কাছে খুঁজে পাচ্ছে। এবং শেখ হাসিনার কথার মধ্যে, শেখ হাসিনার নেতৃত্বের মধ্যে তারা হচ্ছে বাংলাদেশের আবহমান বাংলাদেশে খুঁজে পাচ্ছে, এই উন্নয়নশীল বাংলাদেশকে খুঁজে পাচ্ছে। মব সন্ত্রাসের বিরুদ্ধে যে যে ভাষা, যে বক্তব্য, এটা শেখ হাসিনার কাছে ছড়ে পাচ্ছে। বাংলাদেশকে যে লুটপাটের বিরুদ্ধে যে কথা, সেটা শেখ হাসিনার কথার মধ্যে খুঁজে পাচ্ছে। এই যে স্বাধীনতা বিরোধী রাজাকার আলবদরের সঙ্গে ভাগবাটোয়ারার নির্বাচন করে দেশকে যে অন্যের হাতে তুলে দেওয়া, সাম্রাজ্যবাদী শক্তির হাতে তুলে দেওয়া যে প্রকল্প, এর বিরুদ্ধে যে কথাগুলো আসছে, সেটা শেখ হাসিনার মুখ থেকে আসছে। শেখ হাসিনার নেতৃত্বে এখন বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ। একটা কথা ইতিমধ্যে বাংলাদেশের মানুষের মধ্যে ফুটে উঠেছে যে আমরা আগে ভালো ছিলাম, শেখ হাসিনার সঙ্গে ভালো ছিলাম। এটা কিছুদিন চলেছে। এখন বাংলাদেশের মানুষের মধ্যে প্রতিনিয়তই যে কথাটা উচ্চারিত হচ্ছে, আমরা শেখ হাসিনাকে চাই। কাজেই যেহেতু তারা একটা সুগভীর পরিকল্পনা নিয়ে, যেহেতু জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র করে বাংলাদেশের উন্নয়নশীল দেশকে পিছিয়ে ফেলার জন্য, তারা যেহেতু 5ই আগস্ট জুলাই সন্ত্রাস করে একটা নির্বাচিত সরকারকে হটিয়েছে, কাজে তাদের মধ্যে ভীতি কাজ করছে। সেই ভীতিটির নাম হচ্ছে দেশরত্ন শেখ হাসিনা। কারণ তিনি হচ্ছে প্যারামাউন্ট লিডার। তৌফিক ভাই দেখেন, তার বিরুদ্ধে প্রতিনিয়ত তারা হুড়া করে একটা মামলা, গজামিল মামলা সাজিয়ে গজামিল একটা রায় দিয়েছে, যেখানে তাকে ডেথ পানিশমেন্ট দিয়েছে। তো এখন ঘটনা হচ্ছে যে এরপরেও দেখেন বাংলাদেশের মানুষ কিন্তু বুঝতে পারছে যে এগুলো সব হচ্ছে পাতানো একটা খেলা। মানে কারণটা শেখ হাসিনাকে আটকে দেওয়ার জন্য। এবং এই যে জুলাই সন্ত্রাসে যে মানুষ প্রতারিত হয়েছে, যেই কথাগুলো মানুষের কাছে দেওয়া হয়েছিল, ছাত্রদের কাছে দেওয়া হয়েছিল, বিশেষ করে ছাত্রদের কাছে দেওয়া হয়েছিল, যে ছাত্রদের সেই দাবির প্রতি সমর্থন দিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ চলে এসে, তারা তো সকলেই প্রতারিত। এই প্রতারিত মানুষগুলো এখন ঘুরে দাঁড়াচ্ছে। তারপরে ইউনুসের মতো একটা ইন্টারন্যাশনাল টাউটকে বসিয়ে দেওয়া হয়েছিল যে বাংলাদেশ দুধের নহরে ভরিয়ে দেওয়া হবে, কিন্তু তিনি কি করলেন? বাংলাদেশকে অন্ধকারের নহরে ডুবিয়ে দিলেন। কাজেই এই যে তাদের অপরাধবোধ, এই অপরাধবোধের জন্য দেশের মানুষ যদি শেখ হাসিনাকে সমর্থন করছেন, তারা সেই জন্য শেখ হাসিনার যে কোনো ধরনের শব্দ বাংলাদেশে যেন না আসে, কথা যেন বাংলাদেশে না আসে, সেটা তার ব্যবস্থা। তারা বিভিন্ন গণমাধ্যমকে নির্দেশনা দিয়েছে তার বক্তব্য যেন প্রকাশ করা না হয়। এবং শুধু তাই নয়, দেখেন এর মধ্যেও তিনি যখন ভার্চুয়ালি অডিও বার্তা দিয়েছেন, সেখানেও এখানে বাংলাদেশের তো তথাকথিত কোনো সাংবাদিক বা গণমাধ্যম না, আন্তর্জাতিক সব রিনাউন্ড সব গণমাধ্যম, যেখানে 200-র উপরে, যেখানে তিল ধারণের জায়গা ছিল না, প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার জন্য, রেকর্ড করার জন্য, ধারণ করার জন্য তারা কিন্তু সেখানে উপস্থিত হয়েছে। শুধু তাই নয়, আপনি দেখেছেন যে বাংলাদেশে পাড়ায়, মহল্লায়, বাড়িতে, বিভিন্ন জায়গায় দল বেঁধে বেঁধে শেখ হাসিনার বক্তব্য শুনেছে। বাংলাদেশে আমরা যেটা দেখা যাচ্ছে যে প্রায় 4 কোটির উপরে মানুষ, এখানে যে মানুষগুলো অনেকে সাধারণ মানুষ শুনেছে, যারা ইংরেজি ঠিক মতো বুঝতে পারে না, তারা শুধু তার যে গলার যে আওয়াজটা, এটা শোনার জন্য অনেক কান পেতে দিয়েছে। কাজে এই যে একটা শেখ হাসিনাকে নিয়ে যে উন্মাদনা তৈরি হয়েছে, শেখ হাসিনাকে নিয়ে যে মানুষ স্বপ্ন দেখা শুরু হয়েছে, সেই জন্যই আজকে শেখ হাসিনার মুখ বন্ধ করার জন্য তারা মরিয়া হয়ে গেছে এবং সব ধরনের শিষ্টাচার তারা মানে সব বাতিল করে দিয়েছে। এবং আপনি দেখেন বাংলাদেশের ইতিহাসে একটা ফরেন মিনিস্ট্রি থেকে একটা প্রেস বিজ্ঞপ্তি দেয়, আপনি কত দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন, আমি জানি না কত বড় হাস্যকর একটা ঘটনা যে একটা প্রেস লিস্ট দেওয়া হয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে। এটা কোনো শিষ্টাচারের মধ্যে পড়ে? এটা দেশ ধীরে ধীরে বন্ধুহীন হয়ে যাচ্ছে। তারা অপরাধীদের সঙ্গে বন্ধুত্ব করেছিল, তারা সন্ত্রাসীদের সঙ্গে বন্ধুত্ব করেছিল, তারা দেশ বিরোধীর সঙ্গে বন্ধুত্ব করেছিল, যারাই বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বানাতে চায় তাদের সঙ্গে বন্ধুত্ব করেছিল। আজকে বাংলাদেশের মানুষ তাদের এইসব বুঝে ফেলেছে, কাজে তারা ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। কাজে শেখ হাসিনা আসবে, এই যে বাংলাদেশ হাসবে, এই কথাটা এখন স্লোগান না, এই কথাটা মানুষের মনের কথা, ভাবনার কথা, স্বপ্নের কথা।
কাজেই কিন্তু এই এই তারা এই যে আপনি যেটি বললেন যে এই কথাগুলোকেই তারেক রহমান ভয় পাচ্ছে, তাদের সরকার ভয় পাচ্ছে, কিন্তু আন্তর্জাতিক মিডিয়া তো শেখ হাসিনার সেই কথা, যেই কথা তারেক রহমান বন্ধ করে রাখার চেষ্টা করেছেন, সেই কথাই তো বিশ্ব মিডিয়া লুফে নিয়ে আন্তর্জাতিক মহলে ছেড়ে দিল। তাইলে এখন ফলটি কি হলো? তারেক রহমান কি ফল পেলেন? না, এখানে তো পাবলিক পারসেপশন। আচ্ছা, গণমাধ্যমের লোক হিসেবে আপনি এই দেশের জনগণ কি বলে, কাকে চাচ্ছে, এটাই তো আপনি তুলে ধরবেন, যেখানে বাংলাদেশের গণমাধ্যম কাজ করতে পারছে না। তো এইভাবে যে বাক স্বাধীনতা হরণ করে দেশ চালানো যায়, দেশ তো চলছে না। এটা একটা মেকানাইজড একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে এই দেশকে শাসন করা হচ্ছে। এটা পরিচালনা বলবো না, এটা টোটালি একটা শাসন করা হচ্ছে। এবং কাজেই এখান থেকে কিছুই পাওয়া যাবে না। এখান থেকে উনি ঘোড়ার ডিম ছাড়া কিছুই পাবেন না, এইটুকু বলে রাখি। তো কাজেই মানে সামনের যে দিনগুলো আসতেছে, এই দিনগুলো হচ্ছে মুক্তিকামী মানুষের দিন। এই দিনগুলো হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের দিন। এই এই সামনের দিনগুলো হচ্ছে অসাম্প্রদায়িক চেতনার যারা ধারণ করে তাদের জন্য। আগামী দিনগুলো হচ্ছে বঙ্গবন্ধুর আদর্শের জন্য। আগামী দিনগুলো শেখ হাসিনার মতো একটা প্যারামাউন্ট লিডারের অপেক্ষার দিন মানুষ প্রহর গুনছে। কিন্তু এই আন্তর্জাতিক মিডিয়া যে শেখ হাসিনার কথাকে, বক্তব্যকে, সংবাদ সম্মেলনে তিনি অডিও তে কথা বললেন, সেই বিষয়টাও এত গুরুত্ব সহকারে নিল কেন? তারা কি খুঁজে পেয়েছে? আপনি একটু আগে বলছিলেন শুরুতে যে এটা বাংলাদেশের মানুষ শেখ হাসিনার কথা শুনতে কেন চেয়েছে, সেই ব্যাখ্যাটা দিলেন, কিন্তু আন্তর্জাতিক মহল কেন তার কথা, যিনি মাত্র 2 বছর আগেও তার কথা কেউ শুনতে চায়নি, কিংবা তার বিরুদ্ধেই আন্তর্জাতিক মিডিয়াগুলো বিভিন্নভাবে লিখেছিল, তুলে ধরেছিল, এই পরিবর্তনটা কিভাবে হলো? শেখ হাসিনা কি করলেন, কিভাবে এই পরিবর্তনটা নিয়ে আসলেন, যাতে করে তার কথা বিশ্ব মিডিয়া শুনতে এক ধরনের বাধ্য হয়, আকর্ষণ বোধ করে? সেই ধরনের একটা পারসেপশন তৈরি করা হয়েছিল। দেশরত্ন শেখ হাসিনার যে ডেভেলপমেন্ট যে করেছে বাংলাদেশের যে ডেভেলপমেন্ট করতে গিয়ে অনেক প্রতিকূল পরিস্থিতি দেশরত্ন শেখ হাসিনাকে মোকাবেলা করতে হয়েছে। আপনার যে ঋণদাতা গোষ্ঠী যারা ওয়ার্ল্ড ব্যাংক থেকে শুরু করে, আপনার হচ্ছে IMF থেকে শুরু করে আন্তর্জাতিক সাম্রাজ্যবাদীরা যারা বাংলাদেশকে একটা দুর্বল রাষ্ট্রে পরিণত করতে, তাদেরকে চ্যালেঞ্জ করে তো বাংলাদেশকে সবল রাষ্ট্রে পরিণত করেছে। এবং এর বিরুদ্ধে তো একটা বড় ধরনের মিথ্যা প্রচারণা ছিল, যেটা বিভিন্ন ধরনের ব্রোকার হাউস বা বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল যারা এই ধরনের মানুষের সঙ্গে যারা সংযুক্ত আছে তাদেরকে ব্যবহার করা হয়েছিল। এবং তারাও এখন বুঝতে পারছে, যারা এই দখলদার ইউনুসকে মনে করেছিল যে বাংলাদেশের মানুষের মুখপাত্র, বাংলাদেশের মানুষের নয়নমণি, এখন তারা দেখতেছে হি ইজ আ টোটালি টাউট। বাংলাদেশের মানুষ তাকে পছন্দ করে না, সে ঘৃণিত মানুষ। সে 18 মাসে বাংলাদেশের মানুষের কোনো সমর্থন পায়নি। কাজে তাদের ভুল ভেঙে যাচ্ছে। এবং তাদেরকে যে বাংলাদেশ সম্পর্কে একটা ভুল ধারণা দেওয়া হয়েছিল, সেগুলো তো পরিষ্কার। কাজেই তারা এখন মনে করছে যে না, এই বাংলাদেশের 18 কোটি মানুষের যে মানবাধিকার হরণের কথা যেটা বলা হচ্ছে, কাজে তারা এখন মনে করছে বাংলাদেশের মানুষের মানবাধিকার রক্ষা তো শেখ হাসিনার নেতৃত্ব হয়। মানবাধিকারটা কি? ফান্ডামেন্টাল রাইট, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এটা তো বেসিক। এই জিনিসটা তো দরকার। এইটার সঙ্গে এখন যেহেতু ডিজিটাল বাংলাদেশ, যেহেতু প্রযুক্তি নির্ভর একটা পৃথিবী তৈরি হয়েছে, সেখানে সেই বিদ্যুৎটাও তিনি ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। জ্বালানি তিনি বাংলাদেশের মানুষের দৌড় করে দিয়েছেন। আজকে কোথায় বিদ্যুৎ নাই, জ্বালানি নাই, মৌলিক যে চাহিদা সেইগুলো কোনো কিছু পূরণ হচ্ছে না। পাশাপাশি বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়ছে, লুটপাট হচ্ছে, বাংলাদেশে কোনো আইন শৃঙ্খলা নাই। সবথেকে বড় কথা, বাংলাদেশের মানুষ এখন এই দেশে আসতে ভয় পায়, পৃথিবীর মানুষ। কারণ কোন ধরনের পরিস্থিতির মোকাবেলা করতে হয়। আমরা যখন এক সময় আফগানিস্তান, সিরিয়া, লিবিয়া এইসব যেতে ভয় পেতাম, বা এখনো মানুষ ভয় পায়, বাংলাদেশের অবস্থা সেরকম দাঁড়িয়ে গেছে। কারণ প্রতিনিয়ত মানুষ এখানে রেপ হচ্ছে, নারী নির্যাতন হচ্ছে, মব সন্ত্রাসে মানুষ মারা যাচ্ছে, প্রতিদিনে কেউ না কেউ খুন হচ্ছে, কোনো নিয়ন্ত্রণ নাই। কাজেই আপনারা যারা আন্তর্জাতিক গণমাধ্যমের মানুষ আছেন, তারা এখন তাদের কাছে পরিষ্কার চিত্রটা ফুটে উঠেছে। শেখ হাসিনার বিরুদ্ধে যে অপবাদ দেওয়া হয়েছিল, অপপ্রচার করা হয়েছিল, বিত্ত খরচ করে, তাদের যে তাদের যে ওয়ার্ল্ড লিডারশিপের সঙ্গে যে তাদের যে যোগাযোগ ব্যবস্থা, সেটার মাধ্যমে যে মিথ্যা প্ররোচনা দেওয়া হয়েছিল, সে বিষয়গুলো আজকে পরিষ্কার হয়ে যাচ্ছে। শেখ হাসিনাই সত্য, শেখ হাসিনাই বাংলাদেশের মানবাধিকার রক্ষা করেছে। আজকে সবাই সেজন্য মনে হচ্ছে শেখ হাসিনা ছাড়া এদেশের মানুষের মানবাধিকার রক্ষা হবে না। কাজেই আপনি যেটা জানতে চাচ্ছেন যে
কেন? এইসব কারণেই আজকে শেখ হাসিনার প্রতি মানুষের এত আকর্ষণ। বাংলার যে দেশের মানুষ, যে দেশকে ঘিরে আলোচনা, সে দেশের মানুষ যাকে আকর্ষণ ফিল করবে, যার নেতৃত্ব গ্রহণ করবে, তাকেই তো আপনি বেছে নিবেন, অন্য কাউকে তো না। জি, আমি শেষ করব। আপনি যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, ফলে আপনার কাছ থেকে একটু শুনতে চাই, জানাতে চাই মানুষকে যে আওয়ামী লীগের মধ্যে তৃণমূলে গত 2 বছর পর্যন্ত একদিকে নিপীড়ন নির্যাতনের শিকার হওয়া, প্রতিদিন খুন হওয়া, এই বিষয়গুলো তো আছেই, কিন্তু সাংগঠনিক ভাবে যে একটা স্থবিরতা তৈরি হয়েছিল, বিপর্যয়ের মুখে পড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, অনেকের মধ্যে অনেকটা বিভ্রান্তি, ভুল বোঝাবুঝি, নানান কিছু বিচ্ছিন্ন একটি পরিস্থিতি, মানে অনেক এই ধরনের একটি পরিস্থিতি ছিল, এবং ধীরে ধীরে সেটি কিছুটা ওভারকাম হচ্ছিল। আপনি কি মনে করছেন যে শেখ হাসিনার এই 5ই আগস্টের বক্তব্য আপনাদের তৃণমূলের, বাংলাদেশ আওয়ামী লীগের এই সাংগঠনিক শক্তিকেও আগের চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ করবে, করার জন্য কোনো নতুন কোন সূত্র হিসেবে কাজ করবে কিনা, বা করা শুরু করলো কিনা, আপনি দেখতে পাচ্ছেন কিনা সেটি? দেখেন, আওয়ামী লীগ একটা গণমানুষের সংগঠন। গণমানুষের সংগঠন করতে গিয়ে অনেক ধরনের কিছু দুর্বলতা থাকতে পারে, কারণ আমরা কোনো ক্যাডার ভিত্তিক সংগঠন না। আমরা সাধারণ মানুষের জন্য এই সংগঠন আওয়ামী লীগ কাজ করে। আর আওয়ামী লীগের যে সাংগঠনিক দুর্বলতার কারণে কিন্তু 5ই আগস্ট হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগকে ব্যবহার করতে চান নাই, কারণ তিনি চান না যে রক্তপাত হন। কারণ এখানে মানুষ আওয়ামী লীগের এই সংঘর্ষে জড়িয়ে গেল। আওয়ামী লীগ তো কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী না। আওয়ামী লীগ একটা আদর্শিক রাজনৈতিক দল। আমরা আদর্শিক রাজনীতি দিয়েই বাংলাদেশের মানুষের সঙ্গে কথা বলি, বাংলার মানুষের সমর্থন নেই। আমরা কোনো পুলিশ বা সেনাবাহিনীর প্রধানের দায়িত্ব নিয়ে আমরা বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করি না। দেশরত্ন শেখ হাসিনা গণতন্ত্রের মানুষ কন্যা, জননেত্রী তিনি। তিনি বাংলাদেশের মানুষের জন্য কাজ করেন, এবং এটা পরীক্ষিত। এই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। কাজেই 5ই আগস্টের পরে, হ্যাঁ, আমাদের উপরে যেভাবে মামলা, মকদ্দমা, হামলা, সন্ত্রাস, মব, অগ্নিসংযোগ, যেভাবে লুটপাট করা হয়েছে, কোনো আদর্শিক রাজনীতি তো কোনো লুটপাটের বিষয় হতে পারে না। 90-এর গণঅভ্যুত্থানের পরে তো কোনো লুটপাট হয়নি বাংলাদেশে। যাদেরকে আমরা পরাজিত করেছি, ক্ষমতাচ্যুত করেছিলাম ছাত্র জনতার আন্দোলনে, তারপরে তো কোনো লুটপাট হয় নাই। সেদিনকে ছাত্র নেতারা, আওয়ামী লীগের নেতারা বা রাজনৈতিক নেতারা কোনো লুটপাটে জড়িয়ে যায়নি। 69-এর গণঅভ্যুত্থান আপনি দেখেছেন, সেই সময় তো লুটপাট হয় নাই। আপনার 71-এর মুক্তিযুদ্ধের সময় এই স্বাধীনতা বিরোধীরা আমাদের লুটপাট করেছে, জ্বালিয়ে দিয়েছে, ধর্ষণ করেছে, অগ্নিসংযোগ করেছে, এগুলো করেছে। আবার আমরা দেখলাম 5ই আগস্টের পরে এই লুটতারাজ, অগ্নিসংযোগ, এগুলো হলো। কারণ এরা তো কোনো আদর্শিক রাজনৈতিক না। এরা লুটেরা শ্রেণী। এরা লুট করেছে, বাড়িঘর দখল করে লুট করেছে। আজকে একজন শুনলাম আমি, তার বাড়ি, তিনি হজ করে এসেছিলেন, তার বাড়িতে যে খেজুরগুলো ছিল, সেই খেজুরগুলো পর্যন্ত রাখা হয় নাই, সেগুলোও লুট করে নিয়ে যাওয়া হয়েছে। কাজেই এইরকম পরিস্থিতিতে আওয়ামী লীগ কিন্তু মোকাবেলা করে ঘুরে দাঁড়িয়েছে। কাজেই একটা দল কত শক্তিশালী থাকলে এইরকম রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে, রাষ্ট্র সন্ত্রাসের বিরুদ্ধে, সাম্প্রদায়িক গোষ্ঠীর সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করে আবার ঘুরে দাঁড়াতে পারে, এটা আওয়ামী লীগ বিশ্বের রাজনীতিতে প্রমাণ করেছে। এবং 2 বছরের মধ্যে যেতে না যেতেই আজকে এই আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের মণিকোঠায় পরিণত হয়েছে। এখন আমি বাংলাদেশ আওয়ামী লীগের নেতা না তো। আজকে বাংলাদেশের মানুষ সকলেই আওয়ামী লীগের দায়িত্ব নিয়েছে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে। কাজে শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন, এটা আওয়ামী লীগের নেতাকর্মী শুধু নয়, বাংলার মানুষের মধ্যে জাগরণ তৈরি হয়েছে।